Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে স্বরচিত গল্প যদি থাকে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং আমরা তা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। যুদ্ধ তখন পূর্ণ বেগে চলছে। দুর্ধর্ষ জাপানিদের বাধা দেওয়ার জন্য বাংলাদেশের নানা স্থানে নতুন নতুন ঘাঁটি তৈরি হচ্ছে। অখ্যাত অঞ্চলগুলো বিখ্যাত হয়ে উঠেছে যুদ্ধের হিড়িকে। আমরা তখন কলকাতার এক মিলিটারি অফিসে চাকরি করি। হঠাৎ উপর থেকে হুকুম এলো আমাদের সেকশন থেকে দুজনকে হীরাপুর রওনা হতে হবে। হীরাপুর বর্ধমান জেলার একটা কৃষি প্রধান স্থান। সেখানে নতুন একটা ঘাঁটি বসছে, সেই সূত্রেই আমাদের তলব পড়েছে। না বলবার জো নেই, আমরা মিলিটারি অফিসের চাকুরিয়া, মুখ বুজে হুকুম তামিল করতে হবে। কাজেই তাড়াতাড়ি যাওয়ার জন্য তৈরি হতে হলো। রাত 10টায় আমাদের ট্রেন। পরদিন সকালে হীরাপুরে উপস্থিত হয়ে দেখলাম একটা বিস্তীর্ণ জঙ্গলকে ভেঙে আধুনিক একটা নগরে পরিণত করবার আয়োজন চলেছে। ঘরবাড়ি এখনো গড়ে ওঠেনি। শ্রমিকদের জন্য হোগলার ছাউনি দেওয়া বড় বড় চালাঘর তোলা হয়েছে, কর্মচারীদের জন্যও তাঁবু পড়েছে। এরই নাম ক্যাম্প। ইংরেজ অফিসার আমাদের দুজনকে বললেন, ক্যাম্পে থাকতে যদি আপনাদের অসুবিধা হয়, কাছেই গ্রাম আছে, সেখানে সুবিধা মতো কোনো বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারেন। রেশন বরং এখান থেকে নিয়ে যাবেন। অজয় ও আমি এই দুজনেই কলকাতা অফিস থেকে এসেছি। সাহেব আমাদের দেখেই বুঝেছিলেন যে কুলিদের সঙ্গে চালাঘরে বাস করা যেমন আমাদের পক্ষে অসম্ভব, সাহেবদের সঙ্গে ক্যাম্পে থাকাও তেমনই অসুবিধাজনক। সেই জন্যই আলাদা বাসা নিয়ে থাকার যুক্তি দিয়েছিলেন। সাহেবের যুক্তি আমাদের মনঃপুত হলো এবং দুই বন্ধু একত্রে সন্নিহিত গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সরকারি ছাউনি থেকে খানিকটা তফাতে হীরাপুর গ্রাম। পল্লী অঞ্চলে লোভনীয় প্রকৃতির সৌন্দর্য থেকে আরম্ভ করে সহজ সরল জীবনযাত্রার পক্ষে যা কিছু প্রয়োজন, কিছুরই অভাব বা অপ্রতুলতা নেই এই গ্রামে। আমাদের দেখেই গ্রামবাসীদের মধ্যে অনেকে এগিয়ে এসে আমাদের সঙ্গে আলাপ পরিচয় করলেন। তারপর একটি বাড়ির বৈঠকখানায় আমাদের নিয়ে গিয়ে বসালেন। শুনলাম এই বাড়ির মালিক ব্রাহ্মণ এবং তিনি গ্রামের ভূস্বামী। নবাগত কেউ এই গ্রামে এলে এই বাড়িতেই ওঠেন এবং গৃহস্বামী আতিথ্য সৎকারে সর্বদাই প্রস্তুত থাকেন। একটু পরেই গৃহস্বামী বৈঠকখানায় এলেন। তার নাম সদানন্দ ভট্টাচার্য। বয়স 50 অতীত হয়েছে। দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়। আমরা হেঁট হয়ে তাকে প্রণাম করলাম। তিনিও প্রসন্ন মুখে আমাদের সংবর্ধনা করলেন। কথায় কথায় আমরা আসল উদ্দেশ্য তাকে জানালাম। শুনে তিনি বললেন, কলকাতা শহরের মতো এখানে তো বাড়ি ভাড়া পাওয়া যায় না বাবা। আর ঘর বাড়ি বলতে দেখছো তো, বেশিরভাগই মাটির দেয়াল।
আর মাথায় তার খড় বা গোলপাতার ছাউনি। এসব বাড়িতে তোমরা বাস করতে পারবে না। তবে তোমাদের যদি আপত্তি না থাকে, আমার এই বৈঠকখানায় কোনো রকমে মাথা গুঁজে থাকতে পারো। তবে 5 জনের সঙ্গে থাকতে হবে, কিন্তু অতিথিরা এলে তাদেরকেও তো ফেলতে পারবো না। আমি তাকে এই বদান্যতার জন্য অনেক ধন্যবাদ দিয়ে বললাম, আপনার কথাতেই মহত্বের পরিচয় পেয়ে আমরা ধন্য হয়েছি। কিন্তু দেখুন, 2-4 দিনের কথা হলে না হয় এখানে থাকা যেত, কিন্তু আমাদের যে কতদিন থাকতে হবে তার তো কোনো ঠিক নেই। কাজেই আলাদা একটা যেমন তেমন বাড়ি আমাদের জন্য একটু দেখে দিতে হবে। যে তোমাদের থাকবার মতো বাড়ি ছিল বাবা, কিন্তু সেখানে থাকবার পরামর্শ তো দিতে পারি না। কথাটা শুনেই মনে একটা কৌতূহল জেগে উঠল, সেই সঙ্গে আনন্দ। জিজ্ঞাসা করলাম, বাড়ি যদি থাকে তবে আপত্তি করছেন কেন? তার কারণ, সে বাড়িতে কেউ রাত্রি বাস করতে পারে না। সাহস করে যারাই বাস করতে গেছে তাদের বিশেষ রকম ক্ষতি হয়েছে, প্রাণও হারিয়েছে অনেকে। এখন ওই বাড়িটার নাম রটেছে ভূতের বাড়ি। কাজেই তোমাদের ওই বাড়িতে কি করে বাস করতে বলি বলো তো? স্তব্ধ হয়েই আমরা গৃহস্বামীর কথা শুনলাম। অমনি আমাদের দুজনের চোখে চোখে ইশারা খেলে গেল। তারপরেই আমরা জেদ ধরে বসলাম, ওই বাড়িতেই আমরা উঠব। হ্যাঁ হ্যাঁ, আমরা উঠবো ওই বাড়িতে। আগ্রহের সঙ্গে জানালাম, আপনি আর আপত্তি করবেন না, আমরা ভূতে ভয় করি না। না না, ভেবে দেখো, আমাদের সঙ্গে বন্দুক, পিস্তল, টর্চ সবই থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমরা নিরাপদেই ওই বাড়িতে বাস করতে পারবো, কোনো অসুবিধা হবে না। কি মুশকিল। ভট্টাচার্য মহাশয় কিন্তু কিছুতেই মত দিতে চাইলেন না। আগেকার দুর্ঘটনাগুলির উল্লেখ করে বাধা দিতে থাকেন। অনুযোগের সুরে বলেন, এমন কাজও করো না বাবাজি, কেন প্রাণগুলো ইচ্ছে করে হারাবে? না না, ও আগ্রহ ত্যাগ করো তোমরা। আমরাও নাছোড়বান্দা, কিছুতেই সংকল্প ত্যাগ করতে প্রস্তুত নই। সবই নয়, শেষে তাকে বললাম, আচ্ছা দেখুন, আমরা কলকাতার ছেলে, ওসব কুসংস্কারে বিশ্বাস আমরা করি না। যদি আমাদের চেষ্টায় বাড়িখানার ওই অপবাদ ঘুঁচে যায়, আপনার গ্রামের পক্ষে সেটা কি মঙ্গলের কথা নয়? একবার ভাবুন। আপনি অনুগ্রহ করে সেই বাড়িতেই আমাদের থাকার ব্যবস্থা করে দিন। আপনার কাছ থেকে এটা ভিক্ষা বলেই চাইছি, ধরুন। আরে আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, একসঙ্গে দুজনেই বিপদের মুখে ঝাঁপিয়ে না পড়ে বরং একে একে এগিয়ে যাও। এবেলা এখানে স্নানাহার সেরে বাড়িখানা দেখে এসো। আচ্ছা, তারপর তোমাদের মধ্যে একজন যার বেশি সাহস আর আগ্রহ, সেই ওই বাড়িতে বরং রাত্রিবাস করে দেখুক ব্যাপারখানা কি। কিন্তু এর ফল কি হবে জানো? একজনের উপর দিয়ে বিপদটা যেতে পারে। তা ঠিক, সে ঠিক। ঠিক আছে। তার এই উপদেশ ভালো বলেই মনে হলো। ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে আমরা স্নান ও মধ্যাহ্ন ভোজন সেরে বাড়ি দেখতে চললাম। গ্রামের প্রায় শেষ প্রান্তে এই বাড়ি। চারিদিকে জঙ্গল ও পতিত জমি। এক ডাকে সাড়া পাওয়া যায় এমন বাড়ি কাছে একখানিও নেই। বুঝতেই পারলাম লোকালয় থেকে অনেকখানি দূরেই বাড়িখানা পড়ে আছে। কিছু দূরে একটা খাল। বাড়িখানাও ছোট, চারিদিকে পাঁচিল ঘেরা। সদর দরজা খুললেই সামনে পড়ে এক ফালি উঠোন, তার চারিদিকে বড় বড় ঘাস ও আগাছা। তারপরেই কয়েকখানি ঘর। বাড়ির ভিতর ঢুকে আমরা চওড়া লম্বা রক এবং দরদালান পার হয়ে একটা বড় ঘরে এলাম। তার মাঝখানে চৌকি পাতা, পিছনে বড় বড় দুটো জানলা। বড় ঘরের দুপাশে আরও দুটো ছোট ছোট ঘর। মাঝের ঘরখানা দেখেই আমাদের খুব পছন্দ হলো। বেশ আলো বাতাস রয়েছে। এই হলঘরেই রাত্রিবাস করা যাবে স্থির হলো। তক্তপোষের উপরে শতরঞ্চি ও বিছানা পেতে দিব্যি ফরাস করা গেল। ভট্টাচার্য মহাশয়
আমাদের সঙ্গে তার বাড়ির দুজন ভৃত্যকে পাঠিয়েছিলেন। তারা উঠোনের বন জঙ্গল পরিষ্কার করে এবং ঘরগুলি ধুয়ে মুছে বাসোপযোগী করে দিল। কাজ শেষ করেই তারা সবিনয়ে বিদায় নেওয়ার জন্য ব্যস্ত হল। বুঝলাম এ বাড়িতে সন্ধ্যার দিকে থাকবার মতো দুঃসাহস তাদের মোটেই নেই। বললাম, আরে ভয় নেই, একটু থাকো, আমাদের একজনই এখানে থাকবেন, আর একজন তো তোমাদের সঙ্গেই যাবে। এখন আমাদের মধ্যে তর্ক বাঁধল। না 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 না, আমি প্রথমে থাকবো। এই শর্ত আমি মানতে পারবো না। তুমি দেখো ভট্টাচার্য মশাইকে, কোনো ব্যাপার নেই, ভট্টাচার্য মশাইকে আমি রাজি করিয়েছি। ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু আমি ফার্স্টে থাকবো। যখন দুজনে সেপারেট থাকার ব্যাপার হয়েছে আমি না, এটা হয় না। না 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 না, আমি থাকবো আগে। সাহস আমার অনেক বেশি, আমি থাকবো। আমারও আছে, কম নয় সাহস। অগত্যা দুটুকরো কাগজে দুজনের নাম লিখে টুকরো দুটো মুড়ে বিছানার উপরে ছড়িয়ে দিয়ে ভৃত্যদেরই একজনকে তার ইচ্ছে মতো একটা তুলতে বলা হলো। প্রথম মোড়কটি তোলা হতেই সেটি খুলে দেখলাম তাতে অজয়ের নাম লেখা রয়েছে। হুররে! তুমি জিতে গেলে গো। এবার আমাকে কেউ আটকাতে পারবে না ভাই, এবার আমি থাকবো ফার্স্টে। আর কি করা যাবে। অগত্যা স্থির হলো যে অজয়কেই আজ এখানে রাত্রিবাস করতে হবে একা। আমি শেষে পড়ে গেলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, এই দেখে ভৃত্যদ্বয় তাড়া দিতে লাগলো। আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে, চলেন চলেন তাড়াতাড়ি, অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে। তখন আমাকেও তাড়াতাড়ি সব ব্যবস্থা করে উঠতে হলো। ভট্টাচার্য মহাশয়ের বাড়ি থেকে একজনের মতো খাবার, সরাই ভরা পানীয় জল, বড় বড় দুটো মোমবাতি আমাদের সঙ্গেই এসেছিল। তাছাড়া টোটা ভরা রিভলভার, চড়া আলোর টর্চ, একখানা মাসিকপত্র, একটা প্যাড ও ফাউন্টেন পেনও আনা হয়েছিল। আমাদের মধ্যে কথা হয়েছিল যে যার অদৃষ্টে রাত্রিবাস ঘটবে, কোনো আশ্চর্য ব্যাপার কিছু দেখলেই সে প্যাডে লিখে রাখবে, কেননা যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে পরদিন ওই লেখা থেকে ব্যাপারটা বুঝতে পারা যাবে। এরপর অজয়ের কাছ থেকে বিদায় নিয়ে এবং কথা মতো কাজগুলি করবার কথা মনে করিয়ে দিয়ে আমরা সন্ধ্যার একটু আগেই সেখান থেকে বেরিয়ে এলাম। ভট্টাচার্য মহাশয় বৈঠকখানায় প্রতীক্ষা করছিলেন। দেখলাম তার মুখখানা বড় বিমর্ষ। শুষ্ক কণ্ঠে আমাকে আহ্বান করে বসালেন। হ্যাঁ, বসো বসো। অনেক কথা হলো তার সঙ্গে। একসঙ্গেই আমরা ভোজন করলাম। তার বৈঠকখানায় আমার রাত্রিবাসের ব্যবস্থা হলো। প্রত্যুষে উঠে প্রাতকৃত্য শেষ করেই দেখি ভট্টাচার্য মহাশয় নিজেই এসেছেন আমাদের সঙ্গে করে ভূতের বাড়িতে যাওয়ার জন্য। বাইরে দেখি গ্রামের অনেকেই প্রতীক্ষা করছেন। বুঝলাম সারা রাত্রি সবারই দারুণ উৎকণ্ঠায় অতিবাহিত হয়েছে। ভট্টাচার্য মহাশয়কে সামনে রেখে দলবদ্ধ হয়ে আমরা সেই কুখ্যাত বাড়ির দিকে চললাম। বাড়ির সামনে এসে দেখলাম ভিতর থেকে সদর দরজা বন্ধ। বাইরে থেকে দরজায় ঘা দিয়ে অজয়ের নাম ধরে অনেক ডাকাডাকি করলাম। অজয়, এই অজয়, অজয় কি ঘুমোচ্ছিস? অজয়! কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না তার। তখন অতি কষ্টে পাঁচিল টপকে ভিতরে ঢুকে বাইরের দ্বার খোলবার ব্যবস্থা করতে হলো। আমাদের বুকের ভিতরটা তখন ঢিপ ঢিপ করছে, পায়েও যেন আর জোর নেই। তবে কি সত্যি কোনো দুর্ঘটনা ঘটেছে? তাই বলেই কি অজয়ের কাছ থেকে কোনো সাড়া আসছে না? যাই হোক, উঠোন পার হয়ে সিঁড়ি বেয়ে দালানে উঠলাম। সেখান থেকে দেখলাম ঘরের দরজা খোলা রয়েছে। তারপর আমরা সেই হলঘরের মধ্যে ঢুকে
স্তম্ভিত হয়ে চেয়ে রইলাম। দেখলাম লম্বা লম্বা বাতি দুটো ইঞ্চি দুয়েক পুরেই নিভে গেছে। তক্তপোষের বিছানায় ফরাসে রয়েছে অজয়ের পিস্তল, সেই প্যাড ও ফাউন্টেন পেন, আর আর তক্তপোষের ওদিকে মেঝের উপরে পড়ে রয়েছে অজয়ের সংজ্ঞাহীন দেহ। অজয়, এই অজয়, অজয়, কি হয়েছে তোর? দেখুন কাণ্ড। অজয়, হায় ভগবান, ইচ্ছে করে ছেলেটা প্রাণ হারালো। এই কথা বলতে বলতেই তিনি এগিয়ে গেলেন অজয়কে তোলবার জন্য। আমরাও তাকে সাহায্য করতে ছুটে গেলাম। এই সবাই এসো, একটু অজয়কে ধরো, জাগাও ওকে। সবাই মিলে অজয়কে তুলে তক্তপোষের উপরে শুইয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে হাতে মুখে জল দিয়ে সংজ্ঞা ফিরিয়ে আনবার চেষ্টা চলল। ঠিক এই সময় বিছানায় রাখা সেই প্যাটখানার উপরে আমার নজর পড়ল। অজয়ের হাতের লেখা তাতে রয়েছে। তাড়াতাড়ি সেটা তুলে নিয়ে পড়তে লাগলাম। অজয় কয়েক ছত্রে লিখেছে, সন্ধ্যা হতেই বাতি দুটো জ্বেলে দিলাম, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিলাম, তারপর বিছানায় বসে মাসিক পত্রখানা খুলে একটা গল্প পড়তে আরম্ভ করলাম। খানিক পরে মেয়েলি গলায় একটা কান্না বাইরে থেকে ভেসে এলো। এত করুণ তার সুর যে বুকের ভেতরটা যেন শিউরে উঠল। সেই কান্না ক্রমশই ঘরের দিকে এগিয়ে আসতে লাগলো। মনে হলো বন্ধ দরজার ওপাশে দাঁড়িয়ে সত্যি কি যেন কাঁদছে। ঘরের দরজা ভেজানো ছিল। হঠাৎ খুলে গেল, আর সেই সঙ্গে কান্নার করুণ সুরটাও ঘরের মধ্যে প্রবেশ করলো। এমনই তখন কে যেন কাঁদতে কাঁদতে ঘরের বড় দেওয়াল আলমারিটার দিকে ছুটে গিয়ে আলমারির দুটো দরজায় জোর করে খুলে ফেললো। কাউকে দেখতে পাচ্ছি না, অথচ কান্না আলমারির শোনা যাচ্ছে। কি বুক ফাটা কান্না! আমি রিভলভারটা তুলে নিয়ে আলমারির দিকে নিশানা করে বললাম, কে কাঁদে? বলো বলো, নইলে কিন্তু গুলি করব। ও কি আশ্চর্য! সত্যি একটা মূর্তি আলমারির গায়ে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখখানা নারীর মুখের মতো, কিন্তু হাত দুটো খালি হাড়ের। সেই হাতে কি যেন আঁকড়ে ধরে রয়েছে। আরে মূর্তিটা যে আমার দিকে এগিয়ে আসছে। আর তো সে কাঁদছে না, তার চোখ দুটো যেন জ্বলছে। মুখখানায় মাংস, কিন্তু হাত দুখানা খালি হাড় যে। নিশ্চয় ভূত। গুলি না করলে আমাকে হত্যা করবে। অজয়ের লেখা এইখানেই শেষ হয়েছে। বোঝা গেল এই সময় সে গুলি ছুঁড়েছিল। রিভলভারটি পরীক্ষা করে দেখা গেল একটি টোটা কম, আর আলমারির পাশে দেওয়ালের অবস্থা দেখে বোঝা গেল যে গুলিটি সেখানেই পড়েছিল। কিন্তু এর পর যে কি হয়েছিল সে তো এখনো রহস্যাবৃত। জানবার তো কোনো উপায় নেই। ইতিমধ্যে শুশ্রূষার ফলে অজয়ের নাক দিয়ে নিঃশ্বাস পড়ল, দুই চোখের পাতাও অল্প অল্প নড়ে উঠল। তখন আমাকেই ক্যাম্পে ছুটতে হলো, এবং প্রকৃত ব্যাপারটা চাপা দিয়ে অজয় হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে এই কথা জানিয়ে ক্যাম্প থেকে স্ট্রেচার ও দুজন কুলি এনে অজয়কে ক্যাম্পের হাসপাতালে ভর্তি করে দিয়ে কতকটা নিশ্চিন্ত হলাম। ক্যাম্পের ডাক্তারকে অবশ্য চুপি চুপি ব্যাপারটা বলতে হয়েছিল। এরপর ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে ফিরে স্নানাহার করা গেল। তারাও সাগ্রহে আমার প্রতীক্ষা করছিলেন। আহারাদির পর বৈঠকখানায় বসে অজয় সম্বন্ধে আলোচনা হতে লাগল। তাকে জানালাম, ডাক্তারবাবু বলেছেন প্রাণের ভয় নেই, তবে মাথার গোলমাল কিন্তু হতে পারে। কেমন? আমার কথা পড়ল তো। এখন বাবাজি, তোমার আগ্রহ তো ঘুচে গেছে, তাই না?
না তুমিও শখ করে আবার ও বাড়িতে রাত্রিবাস করতে যাবে আবার? কথাটা শুনে চমকে উঠলাম। নিজের সাহসের উপরেও একটা অভিমান জাগল। বললাম, দেখুন, আমরা এই যুগের ছেলে, চাকরি করি বলে কিন্তু মনুষ্যত্ব হারাইনি। বলিহারি সাহস! যে আগ্রহ মনে জেগেছিল একজন তার জন্য বিপন্ন হয়েছে বলে আমি যদি আজ ভয় পেয়ে পিছিয়ে যাই, আপনি তখন আমাকে কাপুরুষ বলে অবজ্ঞা করবেন? না করলেই ভালো করতে। করবেন তো? দেখা যাক। আজকের পালা আমার, কালকের মতো আমাকেও যেতে হবে। আর কালকের মতোই আপনাকেও একটু সব ব্যবস্থা করে দিতে হবে যে। আর সকালে গিয়ে আমার সন্ধানও নিতে হবে। আশা করি যাবেন। এসব না করলেই ভালো করতে। ভট্টাচার্য মহাশয় এবং আর সকলে আমার মুখে একথা শুনে অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইলেন, কিন্তু দেখলাম তারা কোনো আপত্তি করলেন না, আর বাধাও দিলেন না। আগের দিনের সেই দুই ভৃত্যকে ডেকে যথাযথ ব্যবস্থা করবার হুকুম দিলেন। যা, সঙ্গে যা। বিকেলে যখন সেই বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, সেই সময় ভট্টাচার্য মহাশয় বললেন, বাবাজি, তোমার বন্ধুর হাতিয়ার আমার কাছে আছে, সেটাও কি নিয়ে যাবে? আজ্ঞে না, সেটা আপনার কাছেই থাক। আমি আজ বিনা হাতিয়ারেই ভূতের সঙ্গে বোঝাপড়া করতে যাব। আমার হাতিয়ারও সুটকেসেই রেখে যাচ্ছি। কথাটা শুনে তিনি স্নিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালেন শুধু। মনে হলো সেই দৃষ্টি দিয়ে তিনি যেন আমার অভিপ্রায়কে উপলব্ধি করবার চেষ্টা করছেন। সন্ধ্যার আগেই সে বাড়িতে প্রবেশ করলাম। ভৃত্য দুইজন ঘরগুলি পরিষ্কার করে বিছানাটি ঝেড়ে ঝুড়ে জল, খাবার, বাতি যথাস্থানে রেখে বিদায় নিয়ে চলে গেল। আমি এখন একাই ঘরগুলি ঘুরে ঘুরে দেখলাম। বাইরের দরদালান, লম্বা রক, উঠোন, একে একে প্রত্যেক স্থান দেখে পুনরায় হলঘরে ফিরে এলাম। তখন সন্ধ্যা হয়েছে, অন্ধকার গাঢ় হয়ে ঘনিয়ে আসছে। আমি একসঙ্গে দুটি বাতি জ্বেলে দিলাম। এমন সময় হঠাৎ আমার চোখে পড়ল দেওয়ালের সঙ্গে গাঁথা প্রকাণ্ড আলমারিটার দিকে। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার ডালা দুটো খুলে ফেললাম। ভিতরের তাকের তক্তাগুলো জীর্ণ হয়ে গেছে। এলোমেলোভাবে অনেকগুলি জিনিস রয়েছে তার মধ্যে, এই যেমন চুলের কাঁটা, ভাঙা চিরুনি, ময়লা পড়া নানান রকম শিশি বোতল, বেতের চুপড়ি, এমন আরো কত কি। নিচের তাকে হাত দিতেই তক্তাটা নড়ে উঠল। বুঝলাম তার নিচে একটা চোরা খুপড়ি আছে। বাতির আলোকে সেই খুপড়ির দিকে চাইতেই দেখতে পেলাম রঙিন ফ্রক পরানো, পুতির মালা দিয়ে সাজানো একটা মোমের পুতুল রয়েছে সেখানে লুকোনো, বেশ বড়সড় পুতুল। সেটি দেখেই আমার বুকের ভিতরটা কেমন ঝাঁত করে উঠল। পুতুলটিকে নিবিষ্ট মনে দেখছি। এমন সময় বাইরে থেকে অত্যন্ত করুণ সুরে কে যেন কেঁদে উঠল। নারী কণ্ঠের করুণ সুর। ঝাঁ করে মনে পড়ে গেল অজয়ের হাতে লেখা ছত্রগুলি। তাড়াতাড়ি পুতুলটি যথাস্থানে রেখে তাকের তক্তাটি চাপা দিয়ে আলমারির দ্বার বন্ধ করলাম। কান্না তখন বাইরে আরো গভীর হয়ে উঠেছে। মনে হতে লাগলো একটু আগে আমি যেমন সমস্ত বাড়িখানা ঘুরে ঘুরে দেখে এলাম, কান্নার শব্দ তেমনি ঘুরে ঘুরে বাড়িময় বেড়াচ্ছে। আমি তখন আলমারির কাছ থেকে সরে গিয়ে ফরাসের উপর দাঁড়িয়ে দরজার দিকে চেয়ে রইলাম। একটু পরেই দরজার উপাশে কান্নার স্বর সুস্পষ্ট হলো।
পরক্ষণেই দরজা দুটোর পাল্লা একসঙ্গে খুলে গেল, আর সেই সঙ্গে কান্নার শব্দ ঘরের মধ্যে প্রবেশ করলো। আমি অবাক বিস্ময়ে আলমারির দিকে চেয়ে রইলাম। বেশ বুঝতে পারছিলাম কান্না এখন ওইখানেই জমেছে। অজয় অজয় সত্যি কথাই লিখেছিল তার প্যাডে। কি বুক ফাটা সেই কান্না! এইভাবে আমি চেয়ে আছি আলমারির দিকে। হঠাৎ আমার মনে হলো আলমারির গায়ে পিঠ দিয়ে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখখানা মাংসলো, কিন্তু হাত দুখানা মাংসহীন, অস্থিময়, ঠিক যেন নরকঙ্কাল দুটো হাত। সেই হাতের মধ্যে কি যেন একটা বস্তু রয়েছে। একটু পরেই সেই বস্তুটি আমি চিনতে পারলাম। একটু আগে ওই আলমারির চোরা খুপড়ির মধ্যে ফ্রক পরা যে মোমের পুতুলটি দেখেছিলাম, সেই পুতুলটি অস্থিময়, উভয় হাতে ধরে মাংসলো মুখে মূর্তিটি কাঁদছে। বিস্ময়ে স্তব্ধ হয়ে আমি সেই দৃশ্যটা দেখলাম। দু হাতে চোখ মুছে তারপর ভালো করে তাকিয়ে সেই একই দৃশ্য দেখলাম। আমি তখন হাত দুখানি জোর করে সবিনয়ে সেই মূর্তিকে লক্ষ্য করে বললাম, মা, বুঝতে পেরেছি সন্তানের শোক তুমি আজও ভুলতে পারোনি। অতৃপ্ত মাতৃস্নেহ তোমাকে এইভাবে এখানে টেনে নিয়ে আসে প্রতি রাত্রে। আমাকে তোমার সন্তান মনে করে যদি সব বলো মা, আমি তোমার মুক্তির ব্যবস্থা করতে পারি। আশ্চর্য হয়ে দেখলাম মূর্তির কঙ্কালময় হাত দুখানি এখন মাংসলো হয়ে উঠেছে। পুতুলটি এখন স্পষ্ট দেখা যাচ্ছে। এখন আর তার মুখে কোনো কান্না নেই। কি সুন্দর, কমনীয়, সৌম্য মাতৃমূর্তি! মানুষের মতো মিষ্ট কোমল স্বরে তিনি বললেন, এতকাল পরে কে তুমি? কে তুমি আমাকে মা বলে ডাকলে? আমার অনুকে হারিয়ে অবধি এই ডাক তো আমি শুনিনি বাবা। আমার কথা শুনতে চাইছো, আমাকে শান্তি দেবে বলছো, কিন্তু এর আগে তো কেউ এ কথা বলেনি। কি সুখী আমি ছিলাম একদিন। কোল জোড়া খোকা অনু, বড় সাধ তার, খোকা নিয়ে খেলা করে। উনি কলকাতা থেকে এই খোকা কিনে আনেন। আমি তাকে অবাক করে দেব বলে আলমারির চোরা খুপড়িতে লুকিয়ে রাখলাম। তারপর ছুটলাম খোকাকে খুঁজতে। খোকা 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 কোথায় গেল? তাকে তো আমি লুকিয়ে আছি, সে কোথায় লুকালো? খানিক পরে বাইরে গোলমাল শুনে ছুটে গেল। ওর কান্না বাজলো কানে, খোকা রে! কি সর্বনাশ! কি হলো? কি হলো খোকার? ওকে উনি যে তাকে মুখে করে আছেন। এটা কি করলে তুমি? উনি চিৎকার করে বললেন, খোকা তোমার খোঁজে বাইরে গিয়ে খালের জলে ডুবে গেছে। সব শেষ হয়ে গেছে। আমি শুনতে শুনতে জ্ঞান হয়ে পড়ে যাই। যখন জ্ঞান হলো, শুনলাম খোকাকে বুকে করে উনি চলে গেছে
আর তিনি ফেরেননি। এদিকে এদিকে আমার অবস্থা বুঝতে পারছো বাবা? আমি আর সহ্য করতে না পেরে বিষ খেয়ে মরলাম। কিন্তু মরেও কি শান্তি পেয়েছি বাবা? নিত্য আমাকে আসতে হয় খোকার ওই পুতুলটির আকর্ষণে। ওকে কোলে করলেই খোকার কথা মনে পড়ে, আমি তাকে দেখতে পাই, তাই অমন করে কাঁদি। কিন্তু কেঁদেও তো নিস্তার নেই বাবা। মাঝে 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 অবুঝরা আমাকে জ্বালাতে এসে আমাকে মারতে চায়। তখনই প্রেতের প্রতিহিংসা ধক করে চলে ওঠে। কিন্তু তোমার মতো কেউ কি জিজ্ঞাসা করেছে বাবা কেন আমি কাঁদি? আমার কি দুঃখ? তুমি পারবে বাবা আমাকে শান্তি দিতে, আমার দুঃখ ঘুচাতে? কথাগুলো শুনতে শুনতে আমি অভিভূত হয়ে পড়েছিলাম। আর্তস্বরে বললাম, হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ আমি তোমাকে শান্তি দেব, আমি তোমাকে শান্তি দেব। যাতে মুক্তি পাও সে ব্যবস্থা করব আমি। তুমি মা আমাকে তোমার নাম গোত্র যদি জানাও। কথা আমাকে শেষ করতে না দিয়েই সেই মূর্তি তার নাম গোত্র সবই বললেন। আমি লিখে নিলাম। তারপর মুখ তুলে দেখি আলমারির দরজা তেমনি বন্ধ রয়েছে, কেউ সেখানে নেই। ভোর হবার আগে নিজেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ভট্টাচার্য মহাশয়ের বাড়ির উদ্দেশ্যে। আমার ডাক শুনে তিনি বাইরে এসে সহর্ষে আমাকে জড়িয়ে ধরলেন। আরে কি ব্যাপার? কি এই তো ভট্টাচার্য মশাই। আরে এসো 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 এসো, তোমাকে দেখে আমার কি যে আহ্লাদ হচ্ছে। আমি সব কথা তাকে খুলে বললাম। তারপর সেই মেয়েটির মুখে শুনে যে নামগোত্র প্যাডে লিখেছিলাম সেটাও তাকে দেখালাম। তিনি তো এগুলো পড়ে সবিস্ময়ে বললেন, ভারী আশ্চর্য তো। ওই বাড়ি ঘোষালদের, এ কথা সবাই জানে। কিন্তু সে যে 70 বছর আগেকার কথা, তখন আমিও জন্মাইনি। শুনেছিলাম বটে ঘোষালদের একটি বউ স্বামী পুত্রের শোকে মারা পড়েছিলেন। হ্যাঁ, তাহলে এই 70 বছর ধরে সেই বউটির অতৃপ্ত আত্মা এই কাণ্ড করে বেড়াচ্ছে। হ্যাঁ ভট্টাচার্য মশাই, সেই বউটি। তবে এইবার তিনি মুক্ত হবেন। আশ্চর্য। আমি সাহেবকে সব কথা বলে ছুটি নিয়ে গয়ায় যাব, তারপর পিণ্ড দেব সেখানে। সেই ভালো, সেই ভালো। সেই দিনই সাহেবের কাছে সব কথা বলে ছুটি চাইলাম। তিনিও সানন্দে ছুটি মঞ্জুর করলেন। গয়ায় পিণ্ড দিয়ে ফিরে এসে আমরা দুই বন্ধুই আবার সেই ঘরে রাত্রিবাস করি। কিন্তু আর সে কান্নাও শুনিনি, মূর্তিও দেখিনি। আমরা উভয়েই এই বাড়িতেই বাস করতে থাকি।